আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। এদিকে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়ার, দাবি জয়ের। জানাবো আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 আগস্ট নিয়ে যে আহ্বান জানালেন জয়। এবং সর্বশেষ জানাবো রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ সোমবার বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন। দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত 15 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে গত বৃহস্পতিবার 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়ার, দাবি জয়ের। সম্প্রতি দেশ বিদেশের গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজের জয়। তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স এ স্ট্যাটাস দিয়েছেন। জয় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়ার। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এই পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন। আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগের দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শাখাওয়াত হোসেন বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে, তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি, এই জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না। আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে শাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনা নিন্দা জানায়। সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19 আগস্টের পর কারো কাছে এই সব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 15 আগস্ট নিয়ে যে আহ্বান জানালেন জয়। 15 আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তা সজীব অজের জয় বলেন, আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রোটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়, সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসা 75 খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যে বাসা এখন এতদিন ওনার বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন, সামনে 15 আগস্ট, সেই কাল রাতে, যে রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়। সজীব অজের জয় বলেন, আমার আহ্বান, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করেন, এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীন দিয়েছে, যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15 আগস্ট আমার আহ্বান, আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে 32 নম্বর গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতা চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।
সেদিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। বিকেলেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশ পরিচালনা অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত ৮ আগস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন ১৭ জন উপদেষ্টা, যদিও একজন এখনো শপথ নেননি। রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানী সহ দেশের অধিকাংশ থানা ছেড়ে চলে গিয়েছেন পুলিশ। জনরোষ বাহিনীর অধস্তনদের অভ্যন্তরীণ ক্ষোভ, নিরাপত্তার অভাব ও মনোবল হারিয়ে প্রায় ৭২ ঘন্টা পুলিশকে দেখা যায়নি মাঠে। বাহিনীর শীর্ষ কর্তারাও দিয়েছিলেন গা ঢাকা। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ৬ আগস্ট থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পুলিশ অধ্যস্তন কর্মচারী সংগঠন। তবে নতুন পুলিশ মহাপরিদর্শক ২৪ ঘন্টার মধ্যে সব সদস্যকে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশনা দিলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে রাতেই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। এদিকে পুলিশের পোশাক ও লগো পরিবর্তন হতে যাচ্ছে, শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে পুলিশ সদস্যদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ, বিশ্লেষকরা বলছেন। চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠা সহ জন আস্থা ফিরিয়ে আনাই হবে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকদিন ধরে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মানবাধিকার সমুন্নত রেখে স্বাধীনতাভাবে কাজ করার পরিবেশ তৈরির মধ্য দিয়েই পুলিশ আবার ঘুরে দাঁড়াতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, গত ১৫ বছরে পুলিশের ভেতরে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়। একটি অংশের মধ্যে পদোন্নতি না পাওয়ার ক্ষোভ আছে, কেউ অতি উৎসাহী হয়ে বেআইনি এবং অপেশাদার কাজ করছেন বারবার। হাসিনা সরকার পতনের পর বাহিনীর নন ক্যাডার পদের সদস্যরা এরই মধ্যে সংস্কারের দাবি তুলেছেন। বাহিনীর অভ্যন্তরীণ বেশ কিছু বৈষম্যের বিষয় সামনে এনেছেন তারা। ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ৮ ঘন্টার বেশি ডিউটি না করার, বার্ষিক নৈমিত্তিক ছুটি ২০ দিনের বদলে ৬০ দিন করা, পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো পন্থা গ্রহণ করা উল্লেখযোগ্য। এর মধ্যে দাবি পূরণে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছেন নতুন পুলিশ প্রধান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব থানা এলাকায় নাগরিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ পরিদর্শক ও এএসআই পদমর্যাদার ২ জন সদস্য বলেন, পুলিশের অনেক সদস্যদের ভেতরে এখনো আতঙ্ক কাজ করছে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার পর অনেক সহকর্মী আন্দোলনকারীর উপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলি করে যেসব এলাকায় তারা দায়িত্ব পালন করছেন সেখান থেকে অন্যত্র তাদের বদলি করে হয়তো কারো কারো ভয় দূর হতে পারে। এদিকে এসপি পদমর্যাদার আরও ২ জন কর্মকর্তা বলেছেন, বাহিনীর অধস্তন সদস্যদের কাছে তারা অসম্মানজনক আচরণ পেতে পারেন। এমন শঙ্কা কারো অগ্নিসংযোগের অগ্নিকাণ্ডের পর স্থাপনার যে ধরনের ক্ষতি সাধন হয়েছে, মোটামুটি সংস্কার না করলে সেখানে বসে অফিস করা সম্ভব নয় বলে জানান এক পুলিশ সুপার। আরেক জেলার পুলিশ সুপার জানান, কম্পিউটার সহ নতুন সরঞ্জাম কিনে নতুনভাবে থানার কার্যক্রম শুরু করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পুলিশের চলমান পরিস্থিতির ব্যাপক জানতে চাইলে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, অদ্ভুত পরিস্থিতিতে নিশ্চিতভাবে জন আস্থা ফেরানোই পুলিশের বড় চ্যালেঞ্জ। আর আইন বহির্ভূত কাজ না করলে ধীরে ধীরে পুলিশ সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। এখন দৈনন্দিন কাজের মধ্য দিয়ে পুলিশকে দৃশ্যমান হতে হবে। পুলিশের এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? এমন প্রশ্ন তিনি বলেন, রাজনীতিবিদদের কেউ কেউ পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগে বাধ্য করেছেন, আবার পুলিশের কারো কারো ব্যক্তিত্বের অভাব রয়েছে। পুলিশ বাহিনীর সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সাবেক এই পুলিশ প্রধান বলেন, বিধিবিধানের আলোকে পুলিশ বাহিনী সংস্কার হতে পারে, আবার প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যেও তা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশকে এইভাবে ব্যবহার করা যাবে না। পুলিশের হাতে দেওয়া হয়েছে প্রাণঘাতী অস্ত্র, তাদের এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। গতকাল রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি বলেন, পুলিশের ইউনিফর্ম, লগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐকমত পৌঁছেছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে, কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে। এদিকে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তারা বেশিরভাগ মেনে নেওয়ায় আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, রংপুরের পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে গতকাল বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গতকাল বিকেলে ৩টা পর্যন্ত ৬৩৯টির মধ্যে ৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০ থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫০২টির কাজ শুরু হয়েছে। তবে অধিকাংশ থানা চলছে সীমিত পরিসরে।
কিছু থানায় পুলিশ সদস্যরা সাদা পোশাকে গিয়ে হাজিরা দিচ্ছেন, অনেকে থানার জিডি নেওয়া শুরু করেছে, কিছু থানা এখনো শুনশান। অনেক থানায় সেনা সদস্যদের সহায়তায় পুলিশ নৈমিত্তিক কাজ চালাচ্ছে। বিজিবি ও আনসার সদস্যরা পুলিশকে কোথাও সহায়তা দিচ্ছেন। আইনি সেবা নিতে থানায় যাচ্ছে মানুষ, তবে পুলিশি টহল ও অভিযান এখনো শুরু হয়নি। গতকাল দুপুর 12টার দিকে বাড্ডা থানায় গিয়ে দেখা যায় পুলিশ সদস্যরা সাদা পোশাকে থানায় ফিরেছেন। থানায় নিরাপত্তার দায়িত্বে আছেন সেনা সদস্যরা। আন্দোলনের সহিংসতার কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন তা নিয়ে বাহিনীর ভেতরে কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। তবে গতকাল পুলিশ প্রধান মইনুল ইসলাম বলেন 42 পুলিশ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে পরিদর্শক 3 জন ও 2 জন র্যাব সদস্য রয়েছেন। আইজিপি বলেন নিহত ছাড়াও আহত অসংখ্য। যারা আহত হয়েছেন তাদের আমরা ফুল সাপোর্টে দিচ্ছি। ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ মাঠে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন বলেছেন, আমি কোনো রাজনীতিবিদ না, একজন ফৌজ, যা বলি তাই করার চেষ্টা করি। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেওয়া হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে যোগ দেবেন না আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। এই সময়ের মধ্যে যারা যোগ দেবেন তাদের চাকরিচ্যুত করা হবে। এই সময়ের মধ্যে যারা যোগ দেবেন না তাদের চাকরিচ্যুত করা হবে। যা কিছু ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত হবে। এতে কারো ভয়ের কিছু নেই। নির্দোষ কেউ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের একটি রাজনৈতিক দলের কি করণ অবস্থা হয়েছে তা আপনারা দেখেছেন। যাদের সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত তাদের পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন পুলিশের গায়ে কেউ হাত দেবে না। পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করছেন নিশ্চয়ই। ডাকাতি হচ্ছে বা ডাকাতির ভয় পাচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।